ভিশনের সপ্তাহান্তের আয়োজন চৌধুরীর লড়াই। চৌধুরীর লড়াই আমরা শুরু করেছিলাম ওস্তাদ কামালউদ্দিন এবং ইন্দ্রজিৎ নন্দী সহ। আমাদের দুর্ভাগ্য, ওস্তাদ কামালউদ্দিন এখন সুস্থতার দিকে, কিন্তু উনি হয়তো আরো 1-2 সপ্তাহ আমাদের মধ্যে থাকতে পারবেন কিনা সে নিয়ে সন্দেহ আছে। যাই হোক, আমরা তার আশু রোগ মুক্তি কামনা করছি এবং তিনি সপ্তাহ 2-এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন, এরকম আমাদের এখনকার সর্বশেষ পরিস্থিতিটা এমন। আজকে যথারীতি আমার সাথে আছে ইন্দ্রজিৎ নন্দী, তিনি পালা অংশ করবেন। আজকে চৌধুরীর লড়াইয়ের তৃতীয় খণ্ড পালা হচ্ছে চন্দ্রকলা পালা। এই চন্দ্রকলা অংশে আমরা এ যাবৎকালে রাজচন্দ্র চৌধুরীকে প্রেমিক হিসেবে পেয়েছি। এখানে রাজচন্দ্র ভিন্ন চরিত্রে আমাদের সামনে আসবেন, অর্থাৎ তিনি এই দফায় দেখা যাবে যে লম্পট, তার লাম্পটও আমরা দেখব। এই বিশেষ করে চন্দ্রকলা হচ্ছে মাইজদি ঠাকুরবাড়ির একটা মেয়ে, তার সঙ্গে যে লাম্পট্য হয়েছে সে বিষয় নিয়েই চন্দ্রকলা অংশ। এই চন্দ্রকলা অংশ এখন গাইবেন আমাদের ইন্দ্রজিৎ নন্দী, আর যথারীতি তার সঙ্গে সঙ্গত করবে আমাদের জুয়েল সাহা। জুয়েল সাহাকে আমরা বারবার অতিথি বলছি, সে আসলেই অতিথি, কিন্তু আমাদের সব সময়ের অতিথি। তাকে ধন্যবাদ জানিয়ে, স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আর আপনারা যারা অপেক্ষায় আছেন এই 1 সপ্তাহ ধরে, তাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যাচ্ছি পালা অংশে, চৌধুরীর লড়াইয়ের তৃতীয় খণ্ড চন্দ্রকলা পালা। আরে ভাত মাছ খাইয়া সদ্রি খুড়ায় মুখে দিল ফান, খবর গায় খবর কয় কালমে খাইল ধান। মানুষ মইল ভাতে ভারে, গরু মইল জোকে, কি দিয়া খাজনা দেব করিম পুরিয়া লোকে। এই কথা রাজেন্দ্র খুড়ায় যখন শুনিল, রাজচন্দ্রের বলাই কথা কইতে লাগিল। শোনো শোনো রাজচন্দ্র, কই তোমারে ঠাই, ধান খইল কালমে বাবু, কি হবে উপায়। আর এই কথা রাজচন্দ্রে যখন শুনিল, বাঁশপুরারি গ্রিড যেন হড়কিয়ায় উঠিল। রাম ভরালি বুড়াইতে লাগিল, আরে শুনো সাইগো রাম দাদা, কই তোমারে ঠাই, জলদি করি ধলা টাঙন সাজাইয়া নসাই। এই কথা রাম বাড়ালি যখন শুনিল, ধলা টাঙন রামায় সাজাইয়া আনিল। আর তারপরে তো মহারাজ কহের আমার তরে, বন্দুক গুলি আমার সাজাই দেও মোরে। 1 নাইলা 2 নাইলা বন্দুক রামারে, 1 নাইলা 2 নাইলা রামার বন্দুক সাজাইল। ঘোড়া চড়ি চৌধুরী শিকারে চড়িল, একান্তন মহারাজ টাঙন ছাড়ি দিল। করিমপুর জলাতে যাই দর্শন দিল, আগে থাকি রাজচন্দ্র নজর করি চায়, কত কত পক্ষী ঘর ঘুরিয়া যায়। দোলালি বন্দুক ছুরি হাতে চৌধুরী লইল, আগে আগে রামায় শিকার করিল। আগে আগে রাজচন্দ্র শিকার করি যায়, পিছে তাকি রাম বাড়ালি টোবে টোবে লয়। এইখানে এই কথা হুকুম দিয়া, মাঝদিয়া কো কিছু কথা শুনে মন দিয়া। আরে এইখানে এই কথার হুকুম দিয়া, মাঝদিয়া কো মাইয়ার কথা শুনেন মন দিয়া। আরে মাঝদিয়া গোয়ে গে মাইয়া লামসুর দিছে বিয়া, বাপের বাড়ি শুনছে মাইয়া নাই লাগিয়া। জয় ডো কড়া কাশি বাজিতে লাগিল, ঘরে ঘরে জয় ধ্বনি সকলে করিল। ঠাকুর ঠাকুরানী সবে খুশি হইয়া মনে, বিদে করি মাইয়া নায়রের কারণে। 8 জনে বেহারা সয় কাঁদে দিল, করিমপুর পাথরে যাই দর্শন দিল। সেখানে আসিয়া বেড়া বড় হরান হইল,
গাছে তোলা সোয়ারি নামাই জঙ্গলে তো গাছ চন্দ্র নজর করি আইলো কাঠুয়ারি কাঠুয়ারি ঘন ডাকে দিল 8 জন বেয়ারায় তখন উত্তর করিল মাছ দিয়া গো এগা মাইয়া লাঞ্ছন দিছে দিয়া বাপের বাড়ি চলছে মাইয়া নায়রের লাগিয়া আরে আবুদ্ধি আর চন্দ্রে রে কুবুদ্ধি পাইল বেহারার সামনে কথা কইতে লাগিল পাখির দরজা খুলো করি তোমার সঙ্গে একটু কথা কইতাম এই কথায় অগমাইয়ায় যখন শুনিল বেহারা বলাই চন্দ্রকলা হুকুম করি দিল পাখি তোলো যখন কহিল 8 জন বেহারায় আসি পাখি কামিল এই মতে রাজচন্দ্র কোন কাম করিল 8 জন বেহারারে হুকুম করি দিল শুনো বেহারাগণ তোমারে চাই জলদি করি ফালা তোরা সোয়ারি ফেলাই এই কথা বেহারাগণ যখন শুনিল তর্জিয়া গর্জিয়া কথা কইতে লাগিল জঙ্গলের মধ্যে কেন হুলস্থুল করো আপনার মান লইয়া তুমি আপনা পথে ধরো আর এই কথা রাজচন্দ্র যখন শুনিল বন্দুকের গোড়া দিয়া পিড়ায় আরম্ভ 8 জন বেহারা তখন মারিলা বাজিল লাথি মারি পাখিকে এবার ভাঙিয়া ফেলিল আগে থাকি রাজচন্দ্র নজর করি সাই সোনার পুতুলা যেন সামনে দেখা যায় চন্দ্রকলা বলে বাবু তোমারে খাই সরল অন্তরে তুমি কথা শুনো চাই তুমি হইলা সূত্রের বংশ আমি ঠাকুরজি অপমান করলে তোমার না হবে করিয়া চন্দ্রকলায় অপমান করিল অপমান হইয়া মাইয়া কাঁদিয়া উঠিল আমি যদি চন্দ্রকলা এই নাম রাখিব সূত্রের বংশ যত আছে সমাজ বন্ধ করিব চন্দ্রকলা ছাড়ি সত্যি চলে আসি গেল পাখির কাছে চন্দ্রকলা খাড়াইয়া রইল পালাইয়া বেহারাগণ ডাকি দিয়া লইল মায়ের ডরে বেহারাগণ পালাইয়াছিল 8 জনে বেহারা তখন হাজির হইল 8 জন বেহার তখন হাজির করি দিল চৌধুরী বাড়ির দিকে বাকি তখন যাইতে কইল চৌধুরী বাবুকু চৌধুরী বাড়ি দর্শন দিল রাজেন্দ্র কুড়ায় বসি রয়েছে রাজসভায় রাজু বিশ্ব বুঝে কাগজ দপ্তর খুলিয়া কেন কালে চন্দ্রকলা সেখানে গেল রাজেন্দ্র কুড়ার কাছে সংবাদ পাঠাইল নামে গেলাম রাজেন্দ্র কুড়া যখন শুনিল অন্তর্বাড়ির দিকে পাখি পাঠাইয়া দিল অন্তর্বাড়ি যাইয়া পালকি দর্শন দিল পালকি হইতে চন্দ্রকলা বাহির হইল পাখি দেখি সকলে সেখানে আসিল মাসুমিত্রায় আসি তখন জিজ্ঞাসা করিল নাম গেরা পরিচয় জিজ্ঞাসা করিল কান্দিয়া কান্দিয়া চন্দ্রকলায় কহিতে লাগিল শুনো মা সুমিত্রা কই তোমারে ঠাই তোমার পুত্র কালীর পাড়া পালো কিসের লাই তোমার দুয়ারে মাগো জয় কালী নাই জয় কালীর দুয়ারে পুত্র বলি দেও শুনো মা সুমিত্রা শুনো দিয়া বাপের বাড়ি চলেছি আমি নায়ুরের কারণ জঙ্গলের তুলে
অপমান করিল, কষ্ট জন্মে হারায় আমার মারে ধাবাই দিল, কি দোষ পাইয়া আমায় অপমান করিল। আর এই কথা মা সুমিত্রা যখন শুনিল, সবার মধ্যে মা সুমিত্রায় বড় শরম পাইল। টান দিয়া চন্দ্রকলায় কোলে তুলি লইল, মুখে মুখ দিয়া কথা কহিতে লাগিল। আরে শূন্য শূন্য চন্দ্রকলা কই তোমারে তরে, দোষ গুনায় অপরাধ ক্ষমা করো মোরে। সেনা সন্ধ্যা করো মা গো, খানা কিছু খাও, তারপরে পালকিতে করে বাপের বাড়ি যাও। আমার লোকজন দিয়া পাঠাইয়া দিব, রাজচন্দ্র বাড়িতে আসিলে জিজ্ঞাসা করিব। এই কথা চন্দ্রকলা যখন শুনিল, মা সুমিত্রার আগে কথা কহিতে লাগিল। শুনো শুনো মা সুমিত্রা তুই তোমারে দর, ঘরে ঘরে খাইতাম আর বরস পাইছে বড়। নবাড়ির যায় সুতি নড়ে খানা খায়, সেখানা খাইতাম মা গো কহিলায় আমায়। ঘর সবাই মা সুমিত্রা আরো সরম পাইল, চন্দ্রকলার আগে কথা কহিতে লাগিল। যাও যাও মা গো তুমি বাপের বাড়ি যাও, অষ্টজন বেড়ালা তখন হুকুম করিল। অষ্টজন বেহারা বলাই হুকুম করিল, লোকজন দিয়া মাইয়া বিদায় করি দিল। অষ্টজন বেহারি সোয়ারি নামাইয়া লইল। আরে চন্দ্রকলার মায় আসি নজর করি চাই, চন্দ্রকলা আইছে এমন দেখা যায়। আসি আসে মা সুমিত্রা কোলে তুলি লইল, চোখের জলে দেখিয়া জিজ্ঞাসা করিল। কান্দ কেন চন্দ্রকলা কহিয়া বুঝায়, তোমার চোখের জল দেখিয়া আমার করে কয়। এই কথা চন্দ্রকলা যখন শুনিল, রাজচন্দ্রের কথা সব বুঝাইয়া করিল। এই কথা ঠাকুরানী যখন শুনিল, ঠাকুরে বলাই কথা শুনাইয়া দিল। আর এই কথা ঠাকুরে যখন শুনিল, উকিরুর কাছে উঠিয়া উঠিল। কত আসিল ঠাকুর কোনো ডাক দিয়া লইল, 200 ঠাকুর আসি উপস্থিত হইল। কেহ লইল লাঠি সোটা, কেহ রামদা লইল, সকলে মিলিয়া তারা যুদ্ধে চলিল। দুটি মানের ঠাকুর সেখানে আইল, সকলের আগে কথা কহিতে লাগিল। আরে 200 ইন্দুর দেখি যুদ্ধে চইলাছে, যুদ্ধ করিবা সকলে মেহদুর বুকে। মনে করিয়াছ বুঝি সেখানে যাইয়া, পড়া লইয়া ফিরি সবে আসিবা ফিরিয়া। সান্দা বড় বীর বাবু, সান্দা বড় বীর, একলা সান্দা কাড়ে নসময় শিরশির। ছোট মোটো সাতবাড়ালি লাল কুইতা গায়, আডুগা দিয়া মারে গোলুন জেলান হাড়ি যায়। এই কথা ঠাকুর বংশ যখন শুনিল, সকলে মিলিয়া তখন পরামর্শ করিল। যুদ্ধের কাম নাই সবাই তোমারে ঠাই, সমাজ বন্ধ করো গো কহিয়া বুঝাই। যত আসিল ঠাকুর বংশ জানাইয়া দিল, অগ কোনো কামটির গায়ে অগ কোনো কামটির গায়ে যাইছে নিষেধ করিল। এই যুক্তি ঠিক করিয়া রহে ঘরে ঘরে, দেখি তাগো বংশে কেহ নাকি যায় রে মরে। এর রূপে ঠাকুরগণ সমাজ বন্ধ করিল, গুপ্ত কথা কারো কাছে নাহি কহিল। চন্দ্রকলার পালা এই পর্যন্তই।
চৌধুরী লড়াইয়ের মধ্যে এটা একটা অংশ যেখানে রাজচন্দ্র চৌধুরী প্রেমিক নয়, লম্পট। এই লম্পট রাজচন্দ্রের কাজকর্ম আমরা দেখতে শুরু করেছি তৃতীয় খণ্ডে এসে। এখানে চন্দ্রকলা হচ্ছে মাইজদি ঠাকুর বাড়ির একটি মেয়ে। এই মেয়েটিকে লামচর দিয়ে দেওয়া হয়েছে এবং সে নায়রের জন্য আসছে। নায়রের বাপের বাড়িতে আসার পথে দেখা হলো, তারা যখন এই পালকির বেহারারা ক্লান্ত হলো, তারা করিমপুর পাথারে তারা কোথায় পালকি থামলো, করিমপুর পাথারে পালকি থামালো। তারা ক্লান্তি কাটানোর জন্য, বিশ্রাম করার জন্য। সেই সুযোগে রাজচন্দ্র এই পালকির সোয়ারিকে অপমান করল এবং সোয়ারি সর্বশেষ রাজচন্দ্রের খুড়ার কাছে গিয়ে নালিশ করল। নালিশ শেষে যথারীতি চন্দ্রকলা বাবার বাড়ি ফিরল। বাবার বাড়িতে আসার পরে ঠাকুররা ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিল, মানে ব্যাপারটাকে তারা কোনোভাবেই ছেড়ে দিতে রাজি ছিল না। তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল, কিন্তু কৌশলগত কারণে যুদ্ধ না করে তারা পরবর্তীতে এই চৌধুরীদের, রাজচন্দ্র রাজেন্দ্র চৌধুরীদের যে সমাজ, সেটা বন্ধের সিদ্ধান্ত নিল। এবং এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্রাহ্মণরা এই চৌধুরীদের বিরুদ্ধে একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছিল এই অংশে। আমরা যদি সরল পাঠটা দেখি, এখানে শুরুতে দেখা যাচ্ছে যে এরকম, ভাত মাছ খাইয়া রাজেন্দ্র খুড়ায় মুখে দিল পান, খবর গায় খবর কয় কালমে খাইল ধান। এখানে রাজেন্দ্র চৌধুরী তার যেরকম প্রাত্যহিক খাবার, সেই খাবার আদি খেয়ে তিনি পান মুখে দিয়ে বিশ্রামে যাবেন। এমন সময় খবর গায় মানে সংবাদদাতা, সংবাদ সরবরাহকারী, সেই সংবাদদাতা আসলো। এসে সে সংবাদ বলছে, খবর বলছে। কি বলছে? বলছে যে কালমে খাইলো ধান। কালমে খাইলো ধান মানে কালম এক ধরনের পাখি, কালম এক ধরনের পাখি, যেই পাখি এসে বিশেষ সময়ে বিলে পড়ে ধান খেয়ে ফেলে। তাদের বিশেষত আমরা পরিযায়ী পাখিদের দেখি, কালম এক ধরনের পরিযায়ী পাখি হিসেবে তখন পরিযায়ী পাখির ঝাঁক আসতো, বোঝা যায় যে ওই সময়ে, এবং তারা ধান খেয়ে ফেলত। এই ধান খাওয়ার ফলে কি হচ্ছে, শস্যের অভাব ঘটত। এবং সেই অবস্থায় বলছে এরকম, মানুষ মূল্য ভাতে গরু খাইল জোকে, কি বেশিয়া দিব খাজনা করিমপুর গেলকে। অর্থাৎ করিমপুরের লোকেরা এই যে কালমে ধান খেয়ে ফেলছে এবং গরুকে জোকে খেয়ে ফেলছে, এই অবস্থায় ফসল হানি হবে, এবং ফসল হানি হলে করিমপুরের লোকেরা খাজনা থেকে দেবে। এই কথা রাজেন্দ্র খুড়া যখনই শুনিল, এটা যখন রাজেন্দ্র নারায়ণ চৌধুরী শুনলেন, জমিদার যখন শুনল, রাজচন্দ্র বলাই কথা কহিতে লাগিল। তখন সে রাজচন্দ্রকে বলছে যে শুনেছ নাকি এরকম এই কালমের ঝাঁক এসছে এবং তারা ধান খেয়ে ফেলছে করিমপুর পাথারে। পাথার মানে বিশাল ফসলি মাঠ,
সেখানে এই কালাম হামলা করেছে। তখন বলছে যে, শোনো শোনো রাজচন্দ্র, কই তোমার ঠাঁই, ধান খাইলো কালমে বাবু, কি হইব উপায়। তখন এই ভ্রাতস্পুত্রকে বলছে যে, কালমে তো ধান খেয়ে ফেলছে, এখন কি উপায় হবে। এই কথা রাজচন্দ্র যখনই শুনিল, বাঁশমুড়ার ইবলিশ যেন ফড়কিয়া উঠিল, রামভাড়ালি রামভাড়ালি বলাইতে লাগিল। এটা শুনে তার এক ধরনের মজা সে পেল, কারণ সে কালাম পাখি শিকার করতে যাবে এটা তার মনে আসলো এবং সে খুব উৎফুল্ল হলো। উৎফুল্ল হয়ে রামভাড়ালিকে, অর্থাৎ তার যে অনুচর, তার যেই মন্ত্রণাদাতা, সেই রামভাড়ালিকে ডাকতে লাগলো। শুনো চাই রামদাদা, কই তোমার ঠাঁই, জলদি করে ধল্লা টাঙন সাজাই আনো চাই। বলছে যে, শোনো রামভাড়ালি, তুমি দ্রুত সাদা ঘোড়াটা সাজিয়ে নিয়ে আসো। এই কথা রামভাড়ালি যখন শুনিল, ধল্লা টাঙন রামায় সাজাইয়া আনিল। এই কথা শুনে রামভাড়ালি কি করলো, সাদা ঘোড়াটা সাজিয়ে নিয়ে আসলো। তারপরে মহারাজ কহের আমার তরে, বন্দুকগুলি আমার সাজাই দাও না মরে। এবার রাজচন্দ্র বলছে যে, ঘোড়া তো নিয়ে আসছো ঠিক আছে, কিন্তু আমার বন্দুকগুলো তুমি সাজিয়ে নিয়ে আসো। এক নাইল্লা দোনাইল্লা বন্দুক রামায় সাজাই লইল, ঘোড়ায় চড়িয়া সদ্রি শিকারে চলিল। এখন কি হলো, একনালা বন্দুক, দোনালা বন্দুক এগুলো সাজিয়ে নিল এবং ঘোড়ায় চড়ে রাজচন্দ্র চৌধুরী শিকার করতে চলল। কি শিকার করবে, কালাম পাখি, যেগুলো ধান খেয়ে ফেলছে এমন। এখান্তন মহারাজ টাঙন ছাড়ি দিল, করিমপুর জলাতে যাই দর্শন দিল। ওই যে করিমপুর পাথার, করিমপুরের জলাভূমি, সেই জলাভূমি যেখানে ধান করেছিল চাষারা, সেই যেখানে কালাম পাখি ধান খেয়ে ফেলছে এসে, সেখানে সে গেল। আলগে থাকি রাজচন্দ্র নজর করি চায়, কত কত পাখিগণ উড়ে দিয়া যায়। তো দূর থেকেই দেখতে পাচ্ছে যে অনেক পাখি সেখানে উড়াউড়ি করছে। দোনালি বন্দুক সদ্রি হাতে তুলি লইল, আগে আগে মহারাজ শিকার করণ লইল। এবং তখন এই দোনালা বন্দুকটা রাজচন্দ্র তুলে নিল এবং সেটা দিয়ে পাখি শিকার করা শুরু করলো। আগে আগে রাজচন্দ্র শিকার করে যায়, পিছে থাকি রামভাড়ালি টোগায় টোগায় লয়। অর্থাৎ রাজচন্দ্র পাখি শিকার করছে, আর তার পরবর্তীতে এই পাখিগুলো মানে গুলি খাওয়া পাখি, আহত পাখি, সেগুলো খুঁজে খুঁজে নিচ্ছে কে, রামভাড়ালি। এইখানে এই কথা রহুকো মন জিয়া, মাইজ দিয়া গো মাইয়ার কথা শুনো মন দিয়া। এই একটা অবস্থা, এই অবস্থার মধ্যে পরবর্তী যে পর্যায়, সেটা এই পালার জন্য খুব জরুরি একটা অংশ। সেটা হচ্ছে এখন হচ্ছে মাইজদির মেয়ে, মাইজ দিয়া গো মাইয়ার কথা শুনো মন দিয়া। মাইজদির মেয়েটার কথা সবাইকে মন দিয়ে শুনতে পালাকার অনুরোধ করছে। মাইজ দিয়া গো এক মাইয়া লামসদ দিছে বিয়া, বাপের বাড়ি চলছে মাইয়া নায়রের লাগিয়া। অর্থাৎ মাইজদির যে মেয়েটাকে লামচর গ্রামে বিয়ে দিয়েছে, সেই মেয়েটা বাবার বাড়ি যাচ্ছে, বাবার বাড়ি বেড়ানোর জন্য নায়র যাচ্ছে। জয় ঢোল কাড়াকাশি বাজিতে লাগিল, ঘরে ঘরে জয়ধ্বনি সকলে করিল। তখন এই শ্বশুর বাড়ির যারা লোকজন, তারা ঢাকঢোল বাজালো, জয়ধ্বনি করলো। ঠাকুর ঠাকুরানী সবে খুশি হইয়া মনে, বিদায় করিল মাইয়া নায়রের কারণে। এইখান থেকেই বোঝা যাচ্ছে যে ঠাকুর ঠাকুরানী সবে খুশি হইয়া মনে, এটা হচ্ছে, এই মেয়েটা হচ্ছে ঠাকুরের মেয়ে, ব্রাহ্মণের মেয়ে। তারা কি করলো, ঠাকুর ঠাকুরানী সব খুশি হইয়া মনে, তারা খুব খুশি মনেই বিদায় করছে মেয়েটাকে, যে অনেকদিন বাবার বাড়ি যায় না, এখন বাবার বাড়ি যাচ্ছে। 8 জন বেড়া সোয়ারি কাঁধে লইল, করিমপুর পাথারে যাই দর্শন দিল। এখন 8 জন বেহারার পালকি দিয়ে এই মেয়েকে বাবার বাড়ি পাঠানো হচ্ছে। আর এই বেহারারা যখন করিমপুর পাথারের কাছাকাছি আসলো, তখন তারা খুব ক্লান্ত হলো।
8 জন বেড়া সোয়ারে কাঁধে লইল। তখন তারা এই পালকিতে যিনি সোয়ার হয়েছেন অর্থাৎ মাইজদির মেয়েটা, তাকে নিয়ে 8 জন বেহারা আসলো এবং করিমপুর পাথারে আসলো। সেখানে আসিয়া বেড়া বড় হরান হইল, গাছের তলায় সোয়ারি নামাইল। সে ওই পর্যন্ত এসে বেহারাগণ কি হলো, ক্লান্ত হলো এবং গাছের নিচে পালকিটা নামালো। জঙ্গলের তুন রাজচন্দ্র আসম্বিতে আইল। হঠাৎ করে এই বনের থেকে মানে বাগিচা থেকে, বাগান থেকে, হ্যাঁ, হঠাৎ করে বেরোলো। আচম্বিতে মানে হঠাৎ হঠাৎ জঙ্গল থেকে রাজচন্দ্র বের হলো। কারসোয়ারি কারসোয়ারি ঘন ডাক দিল। তখন ডেকে বলল, এই পালকিতে কে, পালকিতে কে, ইত্যাদি। 8 জন বেড়ায় তখন উত্তর করিল। তখন এই 8 জন বেহারা যারা পালকি নিয়ে আসছে তারা বলছে, কি বলছে, মাইজ দিয়া গো এগ্গা মাইয়া লামসদ দিছে বিয়া, বাপের বাড়িতে চলছে মাইয়া নায়রের লাগিয়া। বলছে যে এই পালকিতে যে মেয়েটা আছে সেই মেয়েটা মাইজদির মেয়ে এবং তাকে লামচর বিয়ে দেওয়া হয়েছে, সে বাবার বাড়ি যাচ্ছে, নায়র যাচ্ছে। আবুদ্দিয়া রাজচন্দ্ররে কুবুদ্দিয়া পাইল, বেড়ার সামনে কথা কহিতে লাগলো। তখন এই যে নির্বোধ রাজচন্দ্র, তার একটা দুর্বুদ্ধি দেখা দিল, কুবুদ্ধি দেখা দিল মনে। সে 8 জন বেহারার সামনে কথা বলতে লাগলো। কি কথা বলতে লাগলো? পালকির দরজা খোলো, কই তোমার ঠাই, তোমার সঙ্গে একটু কথা কহিতাম চাই। বলছে যে তুমি পালকির দরজাটা খোলো, পালকির দরজা খুললে তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। এই কথা অগমাইয়া যখনই শুনিল, এই কথাটা ওদের মেয়ে যখন শুনলো, বেড়া বলাই চন্দ্রকলা হুকুম করে দিল। তখন বেহারাদেরকে চন্দ্রকলা হুকুম করলো। কি হুকুম করলো? পালকি তোলো যখন কহিল, 8 জন বেড়া আসি পালকি কাঁধে লইল। তখন 8 জন বেহারা এসে কি করলো? পালকিটা কাঁধে নিল। এই মতে রাজচন্দ্র কোন কাম করিল, 8 জন বেড়ারে হুকুম করে দিল, শুনো শুনো বেড়াগণ, কই তোমার ঠাই, জলদি পালা তোরা সোয়ারে ফালাই। বলছে যে এই বেহারারা শোনো, তোমরা এই সোয়ারিটা ফেলে এখনই পালাও। এই কথা বেড়াগণ যখনই শুনিল, তর্জিয়া গর্জিয়া কথা কহিতে লাগিল। তখন তারা কি করলো? তারা খুব গর্জে উঠলো এবং বলতে লাগলো, জঙ্গলের মধ্যে কেন হুলস্থুল করো, আপনার মান লই পথে পথ ধরো। বলছে যে তুমি এই জঙ্গলের মধ্যে কেন ঝামেলা করছো, তুমি নিজ পথ অনুসন্ধান করো, নিজের পথে যাও। এই কথা রাজচন্দ্র যখনই শুনিল, বন্দুকের গোড়া দিয়া ফিডা আরম্ভিল। রাজচন্দ্র তখন কি করলো? তার হাতে তো দোনালা বন্দুক রয়েছে। এই দোনালা বন্দুকের যেই গাদা অংশ, মানে বন্দুকের যেটাকে বাট বলে, এই বন্দুকের গোড়া দিয়ে এই বেহারাদেরকে মাল লাগালো। 8 জন বেড়া তারা মারি ধাবাই দিল, লাথি মারি পালকির কেবাড় ভাঙিয়া ফেলিল। এবং এই 8 জন বেহারাকে কি করলো? মেরে তাড়িয়ে দিল। এই তাড়িয়ে দেওয়ার পরে কি হলো? লাথি মেরে পালকির দরজাটা ভেঙে ফেললো, কেবাড় ভাঙি ফেলিল। কেমন? আলগে থাকি রাজচন্দ্র নজর করি চায়, সোনার পুতুলা যেন সামনে দেখা যায়। তখন এই দূর থেকে রাজচন্দ্র দেখতে পাচ্ছে যে পালকির ভেতরে যেন একটা স্বর্ণের পুতুল, সোনার পুতুল, অর্থাৎ এক রূপসী মেয়ে। চন্দ্রকলা বলে, বাবু কই তোমার ঠাই, সরল অন্তরে তুমি কথা শুনো চাই। তখন এবার চন্দ্রকলা কথা বলছে রাজচন্দ্রের উদ্দেশ্যে। সে বলছে, বাবু কই তোমার ঠাই, সরল অন্তরে তুমি কথা শুনো চাই। তুমি মনটা শান্ত করে কথা শোনো। তুমি হইলা শূদ্রের বংশ, আমি ঠাকুর ছি, অপমান করলে তোমার লাভ হবে কি? বলছে যে তুমি শূদ্রবংশীয় ব্যক্তি আর আমি ঠাকুরের মেয়ে, আমি ব্রাহ্মণের মেয়ে, আমাকে অপমান করে তোমার কি লাভ হবে? জোর করে চন্দ্রকলায় অপমান করল, অপমান হইয়া মাইয়া কান্দিয়া উঠিল। তখন জোর করে চন্দ্রকলাকে সে অপমান করলো এবং অপমান হয়ে মেয়েটা কেঁদে উঠল।
এবং কেঁদে উঠে কি বলছে, আমি যদি চন্দ্রকলা এই নাম রাখিব, শূদ্রের বংশ যত আছো সমাজ বন্ধ করাইব। বলছে আমি চন্দ্রকলা যদি বেঁচে থাকি, যদি আমার নাম চন্দ্রকলা হয়, আমি শূদ্রদের কি করব, সমাজ বন্ধ করাবো। চন্দ্রকলা ছাড়ি চৌধুরী চলিয়া সে গেল, পালকির কাছে চন্দ্রকলা খাড়াইয়া রহিল। চন্দ্রকলা তখন, রাজচন্দ্র যখন চলে গেল, পালকির কাছে তখন চন্দ্রকলা দাঁড়িয়ে থাকলো। পালাইছিল বেড়াগণ, ডাক দিয়া লইল, মায়ের ডরে বেড়াগণ পালাইয়াছিল। অর্থাৎ মারের ভয়ে যে বেহারারা পালিয়েছিল তাদেরকে চন্দ্রকলা ডাক দিয়ে নিল। 8 জন বেড়া তখন হাজির হইল, 8 বেহারা তখন হাজির হলো। 8 জন বেহারা তখন হাজির করে দিল, চৌধুরী বাড়ির দিকে পালকি তখন যাইতে কহিল। তখন এই 8 জন বেহারাকে বলল যে আমার বাবার বাড়ি যাওয়ার আগে তোমরা চৌধুরী বাড়ির দিকে যাও। চৌধুরী বাড়ির দিকে পালকি তখন যাইতে কহিল। এইখানতন বেড়াগণ করছে আগমন, বাবুপুর চৌধুরী বাড়ির দিল দর্শন। এবার গিয়ে বাবুপুর চৌধুরী বাড়িতে পালকি থামলো। রাজেন্দ্র খুড়া বসি রইছে রাজ্য সভা লইয়া। তখন রাজেন্দ্র খুড়া কি করছে, রাজ সভাসদদের নিয়ে বসে আছে। রাজকিশোর বুঝায় কাগজ দপ্তর খুলিয়া। তখন তার যেই উপস্থাপক পেশকার, সে কাগজ বুঝাচ্ছে কাকে, রাজেন্দ্র খুড়াকে। হেনকালে চন্দ্রকলা সেইখানে গেল, সেই সময় সেখানে চন্দ্রকলা গেল, রাজেন্দ্র খুড়ার কাছে সংবাদ পাঠাইল। তখন এই যে কাকা রাজেন্দ্র নারায়ণ চৌধুরী, তার কাছে খবর পাঠালো। নাম গেরাম রাজেন্দ্র খুড়ায় যখনই শুনিল, আন্তর বাড়ির দিকে পালকি পাঠাই দিল। যখন নাম গ্রাম শুনলো যে ওই গ্রামের এই মেয়ে এবং তার এরকম নাম এবং ঠাকুরের মেয়ে, তখন কি করলো, তখন তাকে ভেতর বাড়ির দিকে পাঠিয়ে দিল। আন্তর বাড়ি যাইয়া পালকি দর্শন দিল, পালকি হইতে চন্দ্রকলা বাহির হইল। কি হলো, ভেতর বাড়িতে গিয়ে পালকি থেকে চন্দ্রকলা বের হলো। পালকি দেখি সকলে সেখানে আইল, মাসুমিত্রা আসি তখন জিজ্ঞাসা করিল। এখানে একটা বিষয় আমরা দেখি, এই পুরো পালা জুড়েই একজন দাসী খুব কমন। প্রতি বাড়িতেই একজন করে দাসী আমরা পাচ্ছি, প্রতি বাড়িতেই একজন মাসি আমরা পাচ্ছি। এই যে মাসি, মাসুমিত্রা, হ্যাঁ, এই মাসি অর্থ হচ্ছে যে জ্যেষ্ঠ, বাড়ির জ্যেষ্ঠ মহিলা মাসি, এই মাসুমিত্রা। তখন কি হলো, এই মাসুমিত্রা আসলো কোথায়, পালকি হইতে চন্দ্রকলা বাহির হইল, পালকি দেখি সকলে সেখানে আসিল, মাসুমিত্রা আসি তখন জিজ্ঞাসা করিল। তখন মাসি এসে জিজ্ঞেস করছে, নাম গ্রাম পরিচয় জিজ্ঞাসা করল, নাম গ্রাম পরিচয় এগুলো জিজ্ঞেস করলো। কান্দি কান্দি চন্দ্রকলায় কহিতে লাগিল। এই মাসি যখন এসে জিজ্ঞেস করলো, তখন চন্দ্রকলা কেঁদে কেঁদে তার কাহিনীটা বলছে। বলছে কি, শুনো শুনো মাসুমিত্রা, কই তোমার ঠাঁই, তোমার পুত্র কালীর পাড়া পালক কিয়েল্লায়। বলছে যে মাসি, তোমার ছেলেটা যে একটা কালীর পাঁঠা, সে যে যত্রতত্র লম্পট্ট করে বেড়ায়, তাকে কেন তুমি পালছ? জয় কালী, তোমার দুয়ারে মাগো জয় কালী নাই। অর্থাৎ তোমাদের বাড়ির সামনে, বাড়ির দরজায়, বাড়ির দুয়ারে কালী মন্দির কি নেই? জয় কালীর দুয়ারে পুত্র বলি দেওয়া চাই। বলছে যে সেই কালীর সামনে এই লম্পট পুত্রকে তুমি বলি দাও, মানে তাকে তুমি এই কালীর উদ্দেশ্যে হত্যা করো। শুনো শুনো মাসুমিত্রা, শুনো দিয়া মন, বাপের বাড়ি চলছি আমি নায়রের কারণ। মাসি শোনো, আমি বাবার বাড়ি যাচ্ছিলাম নায়রের জন্য, মানে বাবার বাড়ি বেড়াতে যাচ্ছিলাম। জঙ্গলের তন রাজচন্দ্র আসম্বিতে আইলো, মানে বাগিচা থেকে, বাগান থেকে হঠাৎ করে রাজচন্দ্র আসলো। হাতছাবি ধরে মোরে অপমান করিল, আমার হাত ধরে আমাকে অপমান করেছে।
8জন বেড়া আমার মারি ধাবাই দিল, আমার 8জন বেহারাকে মেরে তাড়ালো, কি বা দোষ পাইয়া আমার অপমান করিল। বলছে আমি যে অপমানিত হলাম, আমার দোষটা কি ছিল? কেমন? এই কথা মাসুমিত্রা যখন শুনিল, সবার মধ্যে মাসুমিত্রা বড় শরম পাইল। এটা যখন শুনল মাসি, তখন মাসি খুব লজ্জিত হলো। কেন লজ্জিত হলো? কারণ তার এই যে রাজচন্দ্র, এই রাজচন্দ্রের লাম্পট্যের জন্য এই মাসি খুব শরম পেল, লজ্জা পেল। টান দিয়া চন্দ্রকলায় কোলে তুলি লইল, মুখে মুখ্য দিয়া কথা কহিতে লাগিল। তখন কি করলো মাসি? কোমল হৃদয় যখন শুনলো মেয়েটাকে এরকম ওই রাজচন্দ্র অপমান করেছে, সে টেনে মেয়েটাকে কোলে নিল এবং মুখের কাছে মুখ নিয়ে কথা বলতে লাগলো। শুনো শুনো চন্দ্রকলা, কই তোমার তরে দোষ গুণা অপরাধ ক্ষমা করো মোরে। বলছে যে এই যে দোষ হয়েছে, এই অপরাধ হয়েছে, এই অপরাধটা তুমি ক্ষমা করো। সেয়ান সন্ধ্যা করো মাগো, খানা কিছু খাও, তারপরেতে পালকি করে বাপের বাড়ি যাও। বলছে তুমি স্নান করো, স্নান আরতি ইত্যাদি সেরে তুমি কি করবে? কিছু মুখে দাও, খাও, তারপর পালকিতে করে তুমি বাবার বাড়ির উদ্দেশ্যে যাও। আমার লোকজন দিয়া পাঠাইয়া দিব, রাজচন্দ্র বাড়িতে আসলে জিজ্ঞাসা করিব। বলছে আমার লোকজন দিয়ে আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না, সামনে কোনো বিপদ হবে না। আর রাজচন্দ্র বাড়ি এলে আমি তাকে জিজ্ঞেস করবো সে এমনটা করলো কেন। এই কথা চন্দ্রকলা যখন শুনিল, মাসুমিত্রার আগে কথা কহিতে লাগিল। এই কথা চন্দ্রকলাকে যখন বলল মাসি, তখন সে মাসিকে আবার বলছে, শোনো শোনো মাসুমিত্রা, কথা কইছ দড়, মানে অনেক মূল্যবান কথা বলেছ মাসি, অনেক মূল্যবান কথা বলেছ। নরের ঘরে খাইতাম ভাত, গরজ করছে বড়। বলছে আমি নরের ঘরে ভাত খাবো? আমার খুব গর্জ পড়েছে, আমার কি খুব এতটা আমি অভুক্ত, এতটা আমি ক্লান্ত যে এটা আমার এই নরের ঘরে ভাত খেতে হবে। সেখানে খাইতাম মাগো, কহিলা আমায়, ভরণ সভায় মাসুমিত্রা আরো শরম পাইল। চন্দ্রকলার আগে কথা কহিতে লাগিল। এটা বলার পরে কি হলো? মাসি আরো লজ্জা পেল এবং চন্দ্রকলাকে বলছে, যাও যাও ওগো মা, বাপের বাড়ি যাও, অষ্ট বেড়া বলাই হুকুম করল নাও। 8জন বেহারাকে তখন ডেকে বললো যে হ্যাঁ, চন্দ্রকলাকে আচ্ছা নিয়ে যাও তোমরা, সে যেই কমপ্লেন নিয়ে এসছে, নালিশ নিয়ে এসছে, সেই নালিশটা আমরা শুনেছি। আচ্ছা, লোকজন দিয়া মাইয়া বিদায় করে দিল, 8জন বেড়া সোয়ারি নামাইল। এখন এই লোকজন দিয়ে সাথে এই মানে 8জন বেহারা দিয়ে তখন চন্দ্রকলাকে বাবার বাড়ির দিকে পাঠিয়ে দিল এবং তারা এসে এখন এই ঠাকুর বাড়িতে এই বেহারারা পালকি নামালেও চন্দ্রকলার মায় আসি নজর করি চায়, চন্দ্রকলা আইসে এমন দেখা যায়। চন্দ্রকলার মা তখন দেখলো যে চন্দ্রকলা আসছে মনে হয়। হ্যাঁ, আসিয়া সে মাসুমিত্রা কোলে তুলি লইল। এসে তখন চন্দ্রকলার মা তাকে কোলে তুলে নিল। চোখের জল দেখিয়া জিজ্ঞাসা করল। তখন চন্দ্রকলার চোখে জল দেখে জিজ্ঞেস করলো, কান্দ কেন চন্দ্রকলা, কহিয়া বুঝাও মোরে, তোমার চোখের জল দেখিয়া আমার পরাণ কেমন করে। মা তখন বলল যে তুমি কাঁদছো কেন সেটা আমাকে বোঝাও, বুঝিয়ে বলো। তোমার চোখে জল দেখে আমার খুবই অস্বস্তি হচ্ছে, আমার প্রাণ কাঁদছে। এই কথা চন্দ্রকলায় যখন শুনল, চন্দ্রকলা যখন এটা শুনল, রাজচন্দ্রের কথা সব বুঝাইয়া কহিল। তখন সে সব বুঝিয়ে বলল যে এরকম করিমপুর পাথারে যা হয়েছে তা বর্ণনা করল। এই কথা ঠাকুরানী যখন শুনিল, ঠাকুরের বলাই কথা শুনাইয়া দিল। এটা যখন চন্দ্রকলার মা শুনল, তখন চন্দ্রকলার বাবাকে ডেকে সব কথা বলল।
এই কথা ঠাকুর যখন শুনিল অগ্নির হুলুক্কা যেন গর্জিয়া উঠিল। এখন এটা ঠাকুর যখন শুনল তখন ঠাকুর আগুনের মতো তেজে জ্বলে উঠল। যত আসিল ঠাকুর বংশ ডাক দিয়া লইল, সদস্য ঠাকুর আসি উপস্থিত হইল। সকল ঠাকুর বংশকে ডাক দিল এবং সদস্য ঠাকুর এসে একসাথ হলো। কেহ লইল লাঠি সোটা, কেহ রামদা লইল, সকলে মিলিয়া তারা যুদ্ধতে চলিল। বলছে সবাই তখন রামদা লাঠি সোটা এগুলো নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে তৈরি হলো। বুদ্ধিমান এক ঠাকুর সেইখানে আইলো, সকলের আগে কথা কহিতে লাগিল। তখন সেখানে একজন বুদ্ধিমান ঠাকুর, বুদ্ধিমান ব্রাহ্মণ এসে উপস্থিত হলো। সে সবাইকে বলতে লাগলো, কি বলতে লাগলো? 200 ইন্দুর দেখি যুদ্ধে চলিয়াছে, যুদ্ধ করিবা সকলে মেও ধরবাকে। অর্থাৎ তোমরা 200 ইঁদুর যুদ্ধে যাচ্ছ, কিন্তু বিড়ালের মুখটা আটকাবে কে? কেমন মেও ধরবাকে মনে কইরাছ বুঝি, সেখানে যাইয়া পরাণ লইয়া ফিরি সবে আসিবা ফিরিয়া। বলছে যে প্রাণ নিয়ে সেখানে গিয়ে তোমরা ফিরে আসবে, এটা ভাবছো কেন? চাঁদা বড় বীর বাবু, চাঁদা বড় বীর, একলা চাঁদায় কাটে রসমী শিশির। সেখানে চাঁদ ভাড়ালি আছে, চাঁদ ভাড়ালি বড় বীর, সে একাই 900 মানুষের মাথা কাটতে পারে। তোমরা 200 জন সেখানে গিয়ে কি করবে? ছোট্ট মোট্ট চাঁদ ভাড়ালি লাল কোত্তা গায়ে, আটগাদি মারে গোলায় দেলান ফাড়ি যায়। বলছে যে এই যে চাঁদ ভাড়ালি সে কি করে? মানুষটা দেখতে ছোট হলে কি হবে? লাল জামা পরে, আর লাল জামা পরে সে হাঁটু গেড়ে যেভাবে গুলতি মারে তাতে দালান ফেটে যায়। এই কথা ঠাকুর বংশ যখন শুনিল, সকলে মিলিয়া তখন পরামর্শ করিল। এটা যখন অন্য ঠাকুররা শুনল তখন সকলে মিলে পরামর্শ করছে। যুদ্ধের কাম নাই কই সবার ঠাঁই, সমাজ বন্ধ কর গো কহিয়া বুঝাই। তখন ঠাকুররা ঠিক করলো, বলছে যে যুদ্ধ করে কাজ নেই, তাদের কি করতে হবে? সমাজ বন্ধ করে দিতে হবে। সমাজ বন্ধ করা এটা ওই সময়কালে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক একটা পরিবার যখন সমাজের প্রতি উচ্ছৃঙ্খল হতো, সমাজের জন্য ভুল কাজ করত, তখন সমাজের সবাই মিলে ওই পরিবারটার সঙ্গে আসা যাওয়া, চলাফেরা, তাদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়া, এগুলি থেকে বিরত থাকতো। এটাকে বলা হয় সমাজ বন্ধ করা। কেমন? তখন তারা সকলে পরামর্শ করে কি বললো? যুদ্ধের কাম নাই কই সবার ঠাঁই, সমাজ বন্ধ করাও গো কহিয়া বুঝাই। তাদের সমাজ বন্ধ করে দাও, এটাই তোমাদেরকে বলে বোঝাচ্ছি। যত আসিল ঠাকুর বংশ জানাইয়া দিল, ওগো কোনো কামকির গায়ে যাইতে নিষেধ করিল। বলছে যে ওদের কোনো কাজকর্ম মানে পূজা অর্চনা, এগুলো তো ঠাকুর ছাড়া চলে না। কোন ঠাকুর এই চৌধুরীদের কোনো পূজা অর্চনায় যাবে না, তারা সিদ্ধান্ত নিল এবং সবাইকে নিষেধ করে দিল যে কোনো ঠাকুর সেখানে যাবে না। তাদের কোনো কাজকর্ম, তাদের কোনো পূজা আহ্নিক, এগুলো ঠাকুররা করবে না। এই যুক্তি ঠিক করিয়া রহে ঘরে ঘরে। এইটা ঠিক করে ঠাকুররা এই জিনিস ঠিক করে কি করলো? ঘরে ঘরে থাকলো। দেখিনি তাগ বংশে কেহ মরে। বলছে যে বংশের কেউ মরলে তো তখন ঠাকুর প্রয়োজন হবে, তখন দেখা যাক কি হয়। এই রূপে ঠাকুরগণ সমাজ বন্ধ করিল, গুপ্ত কথা কারেও আর নাহিক কহিল। এবং এই যে গোপনে তারা ঠাকুররা এই চৌধুরীদের সমাজ বন্ধ করে দিল, সেই বিষয়ে আর কোনো কথা কাউকে বলল না। এখানে আমরা যেটা দেখতে পাই যে এই অংশে, এই চন্দ্রকলা অংশে চৌধুরীর লড়াইয়ের একটা ভিন্ন সামাজিক আঙ্গিক আমরা দেখতে পাই। যে এখন যেটি আমাদের সমাজে আজকের বাস্তবতায় অনুপস্থিত, এক সময়ে আমাদের যে তীব্র বর্ণবাদী সমাজ সনাতন ধর্মে ছিল, যে কারণে সময়ে সময়ে অনেকের সমাজ বন্ধ করে দেয়া হতো। আমরা এটা জানি যে আমাদের যিনি আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারা ঠাকুর হয়েও ব্রাত্য ছিল, এটা
আমাদের দেশের ইতিহাস, সেই সময়ের ইতিহাস। এখন আর কেউ ব্রাত্য থাকে না, এটা অনেক বদল হয়েছে। কিন্তু এই যে ব্রাত্য সমাজ ওই সময়ে ছিল, এটা চৌধুরীর লড়াইয়ের ভেতরে সমাজের এই বিশেষ প্রকরণ আমরা চন্দ্রকলা পালায় এসে পাই। এই চন্দ্রকলা পালাটির অংশটা খুব বড় নয়, আজকে আমাদের আলোচনাও খুব আমরা বড় করব না, শুধু এইটুকু মনে রাখবো যে এই চন্দ্রকলা পর্বের ভেতরে ওই সময়ের একটা সামাজিক যেই চিত্র, সমাজের কারো কারো জন্যে সমাজ বন্ধ করে দেয়া, সে যত শক্তিশালী হোক আর সে যত হীন হোক, যখন বিশেষ কারণ আসতো তখন তার সমাজ বন্ধ করে দেওয়া হতো। এবং তেমনি সমাজ বন্ধ করার সিদ্ধান্ত নিল মাইজদির ঠাকুরেরা, কারণ মাইজদির ঠাকুরদের মেয়ে চন্দ্রকলাকে রাজচন্দ্র করিমপুর পাথারে অপমান করেছে। তো এই যে এখানে একদিকে এটা রাজচন্দ্রের লামপট্য যেমন এই অংশে আমরা দেখতে পাই, আবার দেখতে পাই যে সমাজের একটা ভিন্ন দিক, সেটা হচ্ছে যে তাদেরকে কোনো একটা পরিবারকে অন্য সমাজ থেকে বিচ্ছিন্নভাবে থাকতে বাধ্য করা, এটা ওই সময় খুব প্রচলিত ছিল। এবং আরো একটা বিষয় আমরা দেখতে পাই যে তখনকার দিনের এখনকার দিনের মতো তো বাহনাদি ছিল না, তখনকার দিনের যে পালকি, 8 বেহারার পালকি, 8 জন কাঁধে করে একজনকে নিয়ে যাচ্ছে, এটা আজকের দিনে আমাদের কাছে খুব অমানবিক মনে হলেও এটি ছিল তখনকার সমাজ বাস্তবতা। এইটুক আমরা চৌধুরীর লড়াইয়ের চন্দ্রকলা পালায় খুব চমৎকার ভাবে দেখতে পাই। এবং সেখানে আমরা এই শিকারী রাজচন্দ্রকে দেখতে পাই। এবং এই যে কোনো দিক থেকেই এই যে জমিদারদের ফসল রক্ষা করার একটা দায়িত্ব থাকে, এটা আমরা রাজেন্দ্র নারায়ণ যখন রাজচন্দ্রকে করিমপুর পাঠাচ্ছে সেটা থেকে বুঝতে পারছি। এবং ফসল না হলে খাজনা পাওয়া যাবে না, অর্থাৎ জমিদারের যেই মোক্ষটা হচ্ছে খাজনা প্রাপ্তি, সেই খাজনার অনিশ্চয়তা দেখা দিলে তখনই তারা সেই কাজে সবচেয়ে প্রয়োজনীয় মানুষটাকে প্রেরণ করে। এই ক্ষেত্রে বাবুপুরের জমিদারিতে রাজচন্দ্র খুব একজন প্রধান লোক বলে আমরা দেখতে পাই। এবং সে কালেম স্বীকার করে কালেমদেরকে সেখান থেকে তাড়ানোর জন্য মূলত যায়। কিন্তু ওই আবুদ্দিয়া রাজচন্দ্রের কুবুদ্দিয়া পাইল, আবুদ্দিয়া মানে নির্বোধ রাজচন্দ্রের একটা কুবুদ্ধি মাথায় আসলো। এবং তখন এই চন্দ্রকলার সঙ্গে এই এখন আর আমরা রাজচন্দ্রকে প্রণয় প্রগাঢ় একজন প্রেমিক হিসেবে দেখতে পাই না, এখানে আমরা একজন লম্পট রাজচন্দ্রকে দেখতে পাই। এবং সে সামনের আমাদের যে পরবর্তী অংশ, চতুর্থ খণ্ড কালাযুগীর পালাতেও রাজচন্দ্র মোটামুটি লম্পট, সেটা আমরা আগামী সপ্তাহে নিশ্চয়ই সবাই মিলে উপভোগ করব। সেই পর্যন্ত এই 1 সপ্তাহের জন্য আমাদের অপেক্ষা, এবং আপনারা যারা দেখেন শোনেন তাদের জন্যও অপেক্ষা। নিশ্চয়ই আমরা আগামী সপ্তাহে আবারও একসাথে হব, আবারও নোয়া ভীষণ আপনাদেরকে চৌধুরীর লড়াই নিয়ে আসবে। আমরা সেই সাথে থাকব, আপনারাও আমাদের সাথে থাকবেন, এটা আশা করছি। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। জয় বাংলা।